নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবু নাইডুকে যেখানে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 5 মিনিট বলার পরই মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বলেছেন নিজেই। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয় তার মাইক্রোফোন। মমতা বলা শুরু করলে 5 মিনিটের মধ্যেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বাজেটে বাংলার জন্য শূন্য, অর্থাৎ বাংলায় বাজেট যখন পেশ করা হয়েছিল বাংলার জন্য কোনো রকমভাবেই কোনো খরচের কথা বলা হয়নি। সেক্ষেত্রে বাজেটে বাংলার জন্য শূন্য জুটেছিল এবং বঞ্চনার কথা বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠক শেষের আগেই বেরিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউটের পরে ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের প্রথমে। দেশের স্বার্থ এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি, একা অপোজিশনের কেউ আসেন। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only need on behalf of opposition only I am there and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। दीदी ये बंगाल का दीदी इंसल्ट है। ये दीदी ये आपका इंसल्ट नहीं है, सब रीजनल पार्टी का इंसल्ट। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়াকআউট করেন এবং যে নীতি আয়োগের বৈঠক চলছিল রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, সেই সভাপতিত্বের যে নীতি আয়োগের বৈঠক, সেই নীতি আয়োগের বৈঠক শেষ হওয়ার আগেই তিনি ওয়াকআউট করেছিলেন, নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছিলেন। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমাকে মাত্র 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, তারপরে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। যেখানে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে এবং অন্য আরও মুখ্যমন্ত্রীদের তাদের কিন্তু বলতে দেওয়া হয়েছে, পাশাপাশি আমাকে বলতে দেওয়া হয়নি। সরাসরি যাব, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, পোর খাওয়া রাজনীতিবিদরা তারা যা কিছু পদক্ষেপ করেন সেক্ষেত্রে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্যের পেছনে ঠিক কি কি উদ্দেশ্য একেবারে থাকে তা কিন্তু সহজবোধ্য হয় না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে এই ওয়াকআউট করলেন, 5 মিনিট তাকে বলতে দেওয়া হয়েছে, তারপরে তার মাইক বন্ধ করে দেওয়ায় তিনি ওয়াকআউট করেন, এক্ষেত্রে এই বিষয়টিতে রাজনৈতিক ডিভিডেন্ড কতটা রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগের থেকেই বলছিলেন যে ওখানে গিয়ে নিজেদের রাজ্যের কথাটা তুলে ধরা দরকার এবং সেটা তুলে ধরতে না পারলে তখন প্রতিবাদ জানানোর যে কোনো পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। এই কথাটা কংগ্রেসের মুখ্যমন্ত্রী এবং অন্য বিরোধী মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তৃণমূলের শীর্ষ নেতাদের যখন কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে তারা এখানে যাচ্ছেন না, নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না, তখন তৃণমূলের নেতারা, বিশেষ করে যখন মল্লিকার্জুন খড়গে সংসদীয় কৌশল নির্ধারণের মিটিংয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েনকে জানানো হয় যে নীতি আয়োগের বৈঠক বয়কট করা হচ্ছে, তখন তারা দুজনেও বলেছিলেন যে আমাদের মুখ্যমন্ত্রী যাবেন এবং ওখানে গিয়ে বক্তব্যটা রেখে রাজ্যের কথাটা তুলে ধরাই তো ভালো। যদি সেটা করা না যায় তখন দেখা যাবে কীভাবে প্রতিবাদ করা যায়। এখন আজকে গিয়ে ঘটনাটা ঘটেছে, সেটা আগে 3-4 দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের ভাবনার কথা বলেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু ঘটনাক্রম এগিয়েছে। অর্থাৎ আজকে ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন যে তিনি বলছিলেন রাজ্যের কথা ইত্যাদি দাবির কথা, 5 মিনিট পর তার মাইক বন্ধ করে দেওয়া হয়। এর দ্বারা এই কথাটা প্রতিষ্ঠিত হচ্ছে যে নীতি আয়োগের বৈঠকটা রাজ্য এবং কেন্দ্রের যৌথ বৈঠক নয়, এখানে যেন কেন্দ্র বা প্রধানমন্ত্রী হচ্ছে গুরু ঠাকুর
আর বাকিরা যেন, রাজ্যের মুখ্যমন্ত্রীরা যেন সেখানে ছাত্রছাত্রীর মতো গিয়ে বসেছে প্রণাম করে, এই রকম একটা চেহারা নীতি আয়োগের দিতে চাইছে এই মোদী সরকার। সেইটা যে মানা যায় না, সেই কথাটা বয়কট করে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে তুলে ধরলেন, এইটা গোটা দেশের কাছে একটা বার্তা গেল। অন্য বিরোধী মুখ্যমন্ত্রীদেরও যদি একই রকম পরিস্থিতি হতো, তাহলে তারাও বেরিয়ে এসে একই ধরনের কথা বললে সেটাও কিন্তু একটা বড় বার্তা হয়ে দেশের সামনে যেতে পারত। অর্থাৎ প্ল্যানিং কমিশন যখন ছিল, তখন কিন্তু রাজ্যগুলোর আর্থিক পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবার সুযোগ ছিল, রাজ্যগুলোর বক্তব্য জানাবার সুযোগ ছিল। আজকে যদি 5 মিনিট পরে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেখানে রাজ্যগুলোর কী অধিকার আছে? এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, সেখানে যে বড় বড় কথা বলা হচ্ছে বিকশিত ভারত, সেখানে যে 2047 সালের স্বপ্ন দেখানো হচ্ছে, তখন কে থাকবে কে থাকবে না, কোন পার্টি থাকবে কোন পার্টি উঠেই যাবে তার কোনো ঠিক নেই, তার পরিকল্পনা করতে বসেছে আজকের মিটিংয়ে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কী মর্যাদা, এই কথাটা সারা দেশের সামনে স্পষ্ট হয়ে উঠে এলো। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 5 মিনিট পরে তার মাইক বন্ধ করে দেওয়া হয়, অথচ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দীর্ঘ সময় বলেন, তিনি নাম করে বলেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, যার 16 জন সাংসদের সমর্থনের ওপরে মোদী সরকারের অস্তিত্ব নির্ভর করে, তাকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে। তিনি বলেছেন আসামের মুখ্যমন্ত্রীকেও অনেকক্ষণ বলতে দেওয়া হয়েছে, তিনি অবশ্য বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী। অর্থাৎ এনডিএর শরিক বা বিজেপির মুখ্যমন্ত্রীদের দীর্ঘ সময় বলতে দেওয়া হবে, কিন্তু তাদের থেকে জনসংখ্যা বা এলাকা হিসেবে বড় রাজ্য পশ্চিমবঙ্গ, তাকে খুব কম সময় বলতে দিয়ে মাইক বন্ধ করে একটা অপমানকর পরিস্থিতির মধ্যে ফেলা হবে। এটাই কি ভারতীয় যুক্তরাষ্ট্রীয়তা? এটাই কি ভারতীয় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান নীতি আয়োগ? তাই যদি হয়, তাহলে নীতি আয়োগের প্রয়োজনীয়তা, নীতি আয়োগের যৌক্তিকতা নিয়েই আজকে প্রশ্ন উঠে যাচ্ছে। এই কথাটা অত্যন্ত সাফল্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। হ্যাঁ, বেশ, আপনি আমাদের সঙ্গে থাকুন আশিস দা। আর এই মুহূর্তে আমরা এই বিষয়টি নিয়েই আমরা কথা বলেছিলাম রাজনৈতিক মহলের সঙ্গে। বিভিন্ন রাজনৈতিক মহল এই বিষয়ে বক্তব্য জানিয়েছেন, তাদের মূল্যবান প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতা টিভিকে। প্রথমে শোনাবো সেই সমস্ত প্রতিক্রিয়াগুলি পরপর। রাহুল গান্ধীর মাইক বন্ধ করা মানে দেশের যে মাইক, এটা জনগণ বন্ধ করে দেবে। এমনি বন্ধ করে দিয়েছে ইলেকশনে, বাকিটাও দেখবেন আগামী দিনে গভর্নমেন্ট চলতে পারবে না, বন্ধ করে দেবে। এটা গেল এক। 2 হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক কংগ্রেসের নেতৃত্ব এই নীতি আয়োগ যে বৈঠক, এই নো নীতি আয়োগের যে বৈঠক, এটাকে কিন্তু বয়কট করতে বলা হয়েছে। উনি কেন গেছেন আমরা জানি না, উনি অ্যাটেন্ডেন্স দিতে গেছেন না মুখ দেখাতে গেছেন না কি বলতে গেছেন বোঝা যাচ্ছে না। কিন্তু যদি ওনার মাইক বন্ধ করে দেওয়া হয়ে থাকে, এটা আর একটা অপরাধ বলে আমরা মনে করছি, এবং আমরা মনে করি যে এইরকম মিটিং এ ওনার যাওয়াটাই ঠিক হয়নি। বিজেপির গাত্রদাহ থাকাটা খুব স্বাভাবিক, কারণ সারা ভারতবর্ষে একমাত্র শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে বিজেপি বারবার করে পরাজিত এবং প্রত্যাখ্যাত করে ফিরে আসতে হয়। স্বাভাবিকভাবে এই অপমানের জ্বালাটা বিজেপির পক্ষে গ্রহণ করাটা খুব সমস্যার। কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গুরুত্ব দেন, কেন্দ্র রাজ্য সম্পর্ককে গুরুত্ব দেন, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন নীতি আয়োগের বৈঠকে যাবেন, গিয়ে রাজ্যের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো জানাবেন, যাতে কেন্দ্র এই কথা বলার সুযোগ না পায় যে রাজ্য সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি মেনে সহযোগিতামূলক মনোভাব পোষণ করছে না। তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ওদের এই চালকে ভেস্তে দিয়ে বাংলার মানুষের দাবির কথা আদায় করা যায়, তার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র শক্তি যিনি বিজেপিকে হারাচ্ছেন, এখানে সিপিএম বা অন্য দল, এই প্রদেশ কংগ্রেস, এটা কি বললো কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিজেপিকে হারাচ্ছেন, আবার আরেকদিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নীতি আয়োগের বৈঠকে গিয়েছেন। কিন্তু বিজেপি আসল তার চরিত্রটা সবার সামনে এক্সপোজ করে দিল। যে চন্দ্রবাবু নাইডু সেখানে 22 মিনিট বলার সুযোগ পেলেন, কারণ চন্দ্রবাবু নাইডুর উপর ভর করে আজকে বিজেপিকে এই খোড়া ল্যাংড়ার সরকার চালাতে হচ্ছে।
চন্দ্রবাবু নাইডু 22 মিনিট বক্তব্য রাখলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখা শুরু করতেই 3 মিনিটের মাথায় তার মাইক অফ করে দেওয়া হয়। এইটাই প্রমাণ করলো যে বিজেপি কতটা ফ্যাসিস্ট, কতটা স্বৈরাচারী। সারা দেশের সামনে বিজেপির আসল চেহারাটা বেআব্রু হয়ে গেল। ওরা সরকার বাঁচানোর জন্য এখন চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের পায়ে করবে, কিন্তু এই করে এই সরকার বাঁচবে না। পরিকল্পিতভাবে আজকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন এবং তিনি যে ওয়াকআউট করবেন সেটাও ছিল সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। তিনি পশ্চিমবঙ্গের তাদের সার্বিক ব্যর্থতা, সীমাহীন লোভ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং সর্বোপরি একটা বিরোধী স্পেস যাতে বিরোধীরা না পায়, তার জন্য পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিটাও তিনিই করবেন, সেটাই ছিল আজকের এই যাত্রার তার মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের মতো রাজনীতি সচেতন জায়গায় মানুষকে এত চট করে বোকা বানানো যাবে না, ভুল বোঝানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবেই প্রতিষ্ঠিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েও তার যে পশ্চিমবঙ্গ পরিচালনা করবার জন্য মুখ্যমন্ত্রীর সত্তা যে তার মধ্যে মৃত, এইটা তিনি প্রমাণ করে দিয়ে গেলেন। একটা যুক্তরাষ্ট্রীয় দেশ কাঠামোর মধ্যে থেকে একটা বহুদলীয় গণতন্ত্র রাজনীতির মধ্যে অংশগ্রহণ করে এটা করা যায় না, এটা কাঙ্ক্ষিত নয়। তিনি ব্যবস্থাকে শুধু অপমান করলেন না, বঞ্চিত করলেন পশ্চিমবঙ্গের মানুষকে, পিছিয়ে দিলেন বাংলার উন্নয়নকে। অর্থাৎ একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ওয়াকআউট অর্থাৎ নীতি আয়োগ থেকে ওয়াকআউট, অন্যদিকে রাজনৈতিক মহলের মিশ্র প্রতিক্রিয়াতে এই রাজনৈতিক ডিভিডেন্ড যাই থাকুক না কেন, নীতি আয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোজনা কমিশনে নির্দিষ্ট পরিকল্পনা করা হতো, প্রত্যেক রাজ্যের জন্য আলাদা আলাদা পরিকল্পনা করার কথা ছিল। নীতি আয়োগের আর্থিক নীতি তৈরির ক্ষমতায় নেই, তাহলে নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন। আর এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আমাদের নিউজ রুম থেকে। আশিসদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেছেন যে পুরনো যোজনা কমিশন ফিরিয়ে আনুন, এমনটাই বলেছেন তিনি। পুরনো যোজনা কমিশনে কি রয়েছে এবং নতুন যোজনা কমিশনে ঠিক কি রয়েছে যদি একটু বলেন আমাদের। দেখুন, 2015 সালের প্রথম দিনটিতে 1 জানুয়ারি এই নীতি আয়োগ তৈরি করেন প্রধানমন্ত্রী মোদি। তার ঠিক আগের বছরই 14 সালে, মাত্র 6-7 মাস আগে তিনি কেন্দ্রে ক্ষমতায় এসেছিলেন 2014 সালে। কেন প্ল্যানিং কমিশন ভেঙে দেওয়া হলো, তার বদলে কেন এই নতুন সংগঠনটি গড়া হলো, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তেমন কোনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি যে প্ল্যানিং কমিশনে কি অসুবিধে হচ্ছিল। অনেকেই মনে করেছিলেন যে নেহেরু আমলের বা কংগ্রেস আমলের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে তার প্রত্যেকটিকেই যেভাবে আস্তে আস্তে ধ্বংস করা বা বন্ধ করার দিকে এই সরকার যাচ্ছে, বিজেপি সরকার যাচ্ছে, তারই একটা অঙ্গ হিসেবে ওই প্ল্যানিং কমিশনের নাম বদলে একটা অন্য নাম দিয়ে এবং তার মাথায় প্রধানমন্ত্রী নিজে বসে থাকবেন, এইরকম একটা পরিকল্পনা হয়তো কেন্দ্রীয় বিজেপির আছে। তারপরে যখন ওই 2015 সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞপ্তিতে দেখা গেল যে এটার চেয়ারম্যান থাকবেন প্রধানমন্ত্রী, ডেপুটি চেয়ারম্যান থাকবেন আমলারা এবং সদস্য হবেন প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নররা, এবং পরবর্তীকালে আরেকটি সিদ্ধান্ত করে কেন্দ্রীয় বেশ কিছু মন্ত্রীকেও এটার সদস্য বা পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু তার মানে কি হলো? তার মানে এটা একটা এমন সংস্থা হলো যেখানে কেন্দ্রও রয়েছে, কেন্দ্রে প্রধানমন্ত্রী নিজে চেয়ারম্যান, কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, আবার রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর লেফটেন্যান্ট গভর্নররা রয়েছেন। সুতরাং এটা একটা এমন একটা জায়গা দেখে যেন মনে হয় যে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যে সহযোগিতামূলক নীতির কথা বলা আছে সংবিধানে, সেই সহযোগিতার নীতি তৈরি করবার জন্য এই সংস্থাটা তৈরি হলো। কিন্তু যতই দিন যেতে শুরু করলো দেখা গেল যে এটা একটা একটা সেমিনার টাইপের ব্যাপার হয়। বছরে একটা মিটিং হয়, সেখানে সবাই বক্তৃতা করেন, প্রধানমন্ত্রীও লম্বা বক্তৃতা করেন, তিনি কখনো
25 বছর পরে কি হবে, তিনি কখনো 50 বছর পরে ভারতের কি চেহারা হবে সে নিয়ে একটা 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 অদ্ভুত ধরনের বক্তৃতা করেন। বিকশিত ভারত 2047-এ আমরা বিশ্বের মধ্যে 3 নম্বর হব ইত্যাদি ইত্যাদি তিনি বক্তব্য বলেন, যার সঙ্গে মানে সাধারণভাবে যেগুলো খুব একটা অর্থ থাকে না যে কথাগুলোর, সেই ধরনের কথা তিনি বলেন। 25-50 বছর পরে কি হবে, আরে কালকে বেকারের কি হবে, কালকে গরিবের কি হবে, কালকে দেশে বৈষম্যর কি হবে সে নিয়ে কথা না বলে আপনি বলছেন 50 বছর পরে কি হবে, এই সমস্ত হাস্যকর কথাটা তিনি বলেন। মুখ্যমন্ত্রীরাও তাদের রাজ্যের দাবি টাবি জানাতে থাকেন। তারপরে কি হয়, তারপরে বলা হয়, মিটিংটা যখন শেষের দিকে যায় তখন বলা হয় যে মুখ্যমন্ত্রীরা যা বললেন সবই নোট করে নেওয়া হলো, এইবারে নীতি আয়োগের সচিবালয় সেগুলোকে খতিয়ে দেখবে এবং যা সুপারিশ করার করবে। আরে তাহলে দাঁড়ালোটা কি, একেবারে ঘোড়ার ডিম। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা মিলে সিদ্ধান্ত করবেন, তো সিদ্ধান্ত হলো না, কিন্তু বলা হলো আপনারা যা বললেন সব খাতায় লিখে টিকে নেওয়া হলো, এইবারে নীতি আয়োগের সচিবালয় ঠিক করে সুপারিশ টুপারিশ করবে। তাহলে মুখ্যমন্ত্রীরা গেলেন কেন? এই কথাটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন। নীতি আয়োগ যেমন, আরেকটাও প্রশ্ন ধীরে ধীরে উঠতে শুরু করেছে, জিএসটি কাউন্সিল। জিএসটি কাউন্সিলেও কেন্দ্রীয় সরকারের একাধিপত্য একেবারে। আর নীতি আয়োগটা শুনতে এত ভালো হলেও ব্যাপারটার ভেতরের কাঠামোটা এমনই যে সবাই বলবেন টলবেন, এবারে তাদের ভেতরে যা গ্যাস আছে সব মুখ্যমন্ত্রীরা বের করে দেবেন, খুব জোর কেন্দ্রের বিরুদ্ধে বলবেন, তারপরে বলা হবে হ্যাঁ আপনারা যা বলেছেন সব খাতায় লিখে নেওয়া হয়েছে, এরপরে এটা পরে বিবেচনা করে দেখা হবে। তার মানে তাহলে মুখ্যমন্ত্রী আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে বক্তব্য রাখছেন শান্তনু সেন, তিনি ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। সেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপি বঞ্চনার কথা বলা শুরু করেন, যখন তিনি বলেন যে বাংলার 1,75,80,000 কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে, এমত অবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও পরে অন্যায়ভাবে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনে নীতি আয়োগে তিনি যাবেন না। আরও একবার প্রমাণ হয়ে গেল যে ভারতীয় জনতা পার্টি কতটা বাংলা বিদ্বেষী এবং ভারতীয় জনতা পার্টি কিভাবে বিরোধীদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে, কিভাবে বিরোধীদের ত্রুটি চিপে হত্যা করতে চাইছে ভারতবর্ষের গণতন্ত্রকে। আজ ফিরছে সাবুত হোক। শান্তনু সেন তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার ফলে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে এই এনডিএ জোট, এমনটাই বললেন শান্তনু সেন। আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেমনটা বলছিলেন আপনি, যেমনটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষে গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে হয় নীতি আয়োগকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়া হোক, নাম নিয়ে তার আপত্তি নেই। তিনি বলেছেন যে নীতি আয়োগকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়া হোক, যাতে রাজ্যগুলো তাদের বক্তব্য রাখবার পরে নীতি আয়োগ সিদ্ধান্ত নিতে পারে, সেই ক্ষমতা তাকে দেয়া হোক। অথবা আগের যে যোজনা কমিশন, যেটাকে ইংরেজিতে প্ল্যানিং কমিশন বলে, সেই প্ল্যানিং কমিশনের জামানা ফিরিয়ে আনা হোক। অর্থাৎ নাম যাই হোক, প্ল্যানিং কমিশনের সময় যেরকম রাজ্যগুলোর ক্ষমতা ছিল প্ল্যানিং কমিশনের আলোচনায় অংশগ্রহণ করা এবং সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে, সেই ক্ষমতা নীতি আয়োগের জন্য চাইলেন মুখ্যমন্ত্রী এবং তিনি বললেন যে তা যদি না হয় তাহলে আর কখনো নীতি আয়োগের বৈঠকে আসবেন না। নীতি আয়োগ যেন সেই রকম একটি সংস্থা যেখানে গুরু ঠাকুর প্রধানমন্ত্রী, বাকিরা সব ছাত্রছাত্রী, সেই রকম সংস্থায় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না, এই কথা তিনি আজকে ঘোষণা করেছেন। অর্থাৎ নীতি আয়োগ নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, নীতি আয়োগ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোজনা কমিশনের নির্দিষ্ট পরিকল্পনা আগে করা হতো, প্রত্যেক রাজ্যের জন্য আলাদা আলাদা পরিকল্পনা হতো। নীতি আয়োগের যে আর্থিক নীতি তৈরির ক্ষমতায় এখন নেই, এমনটাই প্রশ্ন তুলে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বলেছেন নীতি আয়োগকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হোক।
তবে এই নীতি আয়োগকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল যখন উড়ে যাচ্ছিলেন, ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছিলেন তাকে বলতে দেওয়া হবে না এবং সেক্ষেত্রে তিনি প্রতিবাদ জানাবেন। এবং আজ যখন তিনি বলতে উঠলেন 5 মিনিট বলার পরই তার মাইক বন্ধ করে দেওয়া হলো। এবং সব মিলিয়ে আপনাদের শোনাবো গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন এবং আজ 5 মিনিটের মধ্যে বেরিয়ে এসে তিনি ঠিক কী বললেন, শুনুন। আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসব। সুতরাং চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো একজনকে কোনো সুযোগ দেন না এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমরা মাইকটা স্টপ করে দিয়েছি।